নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা গপ্প জুজু। আজ আমরা নিয়ে এলাম ভিন্ন স্বাদের এক গল্প। অনেক তো সিরিয়াস গল্প শুনলেন, এবার একটু ছোটবেলায় ফিরে যাওয়া যাক। আর ছোটবেলা মানেই হাসাহাসি, মজা, দুষ্টুমি, হুল্লোড়। আমাদের আজকের গল্প লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বামী চপেটানন্দ। চলুন গপ্প শুরু করি তবে। নেপালচন্দ্র ওরফে জেনারেল ন্যাপলার সঙ্গে বোধহয় তোমাদের পরিচয় আছে। ছেলেটি দেখতে রোগা পটকা বটে, আর বয়সও খুব কম, কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি আসে যে কেউ তাকে ঘাঁটাতে সাহস করে না। বাংলার মাস্টার বলাইবাবু তার মাথায় গাঁটটা মেরে ভারী বিপদে পড়েছিলেন। সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না। নেপাল পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু তবু পরীক্ষার সময় কার না ভয় হয়। বিশেষ করে বলাইবাবু ওঁত পেতে আছেন, একটু সুবিধে পেলেই তাকে ফেল করিয়ে দেবেন। বলাইবাবুর ভয়ে নেপাল ভীষণ মনোযোগ দিয়ে বাংলা পড়ছে, কিন্তু তবু প্রাণে শান্তি নেই। কি জানি কি হয়। সেদিন বাংলা পরীক্ষা। ভোরবেলা উঠেই নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে। এমন সময় তার বন্ধু সুধা এসে হাজির। কিরে, আজও পড়া মুখস্থ করছিস? হ্যাঁ ভাই, আজ যে বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষায় এত ভয় কিসের? তার চেয়ে চল, কালীতলায় একজন নতুন সাধু এসেছেন, তাকে দেখে আসি। সাধু দেখবার মতো মনের অবস্থা আমার নেই ভাই। আজ যে বলাইবাবু এক্সামিনার, আজ যদি একটা ভুল করি তাহলে আর রক্ষে থাকবে না। সুধার নিজের সাধু দেখবার খুব ইচ্ছে, অথচ একলা যেতেও কেমন বাঁধো বাঁধো ঠেকে। তাই সে সাধুর বর্ণনা আরম্ভ করলে। কি আশ্চর্য সাধু ভাই! তার নাম স্বামী চপেটানন্দ। ভক্তেরা তাকে চড়ু বাবাজি বলে ডাকে। তিনি নাকি যাকে একটি চড় মারেন তার কার্যসিদ্ধি হবেই। যা, তা কখনো হয়? হ্যাঁ রে, তাঁর চড়ের নাকি অদ্ভুত গুণ। সমরেশদার ছোট ভাই ক্যাবলার ইয়া বড় পিলে হয়েছিল। চড়ু বাবাজি তাকে একটি চড় মারলেন, ব্যাস পিলে অমনি ভালো হয়ে গেছে। বলিস কি? হ্যাঁ, ভয়ঙ্কর ভালো সাধু। যে যা মানুষ করে যায় তার তা সিদ্ধ হবেই। স্বামীজির চড়ের এমনি মহিমা। নেপালের মাথায় অমনি বুদ্ধি গজালো। সে ভাবতে ভাবতে বললে, আচ্ছা মনে কর তিনি যদি আমাকে একটা চড় মারেন, তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো? নিশ্চয়ই পারবি। বলাইবাবু তোকে কিছুতেই ফেল করাতে পারবেন না। চল নেপাল, চড়ু বাবাজির কাছে একটা চড় খেয়ে আসবি, ব্যাস কেল্লা ফতে। পড়তে হবে না কিছুই, ড্যাং ড্যাং করে পাস করে যাবি। আমিও চড় খাবো, যা থাকে বড়াতে। হিস্ট্রিটা ভালো লিখতে পারিনি রে, তারিখগুলো আমার একদম মনে থাকে না। চল, আর দেরি নয়। নেপাল আর লোভ সামলাতে পারলে না, বেরিয়ে পড়ল। গঙ্গার ধারে কালীতলা, সেখানে প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে বাঘের চামড়ার উপর চপেটানন্দ স্বামী বসে আছেন। তখন ভক্তেরাও কেউ এসে জোটেনি। সুধা আর নেপাল ভক্তি ভরে তাকে প্রণাম করলে। বাবাজির চেহারাটি চিমড়ে, মুখে অনেক দাড়ি গোঁফ আছে, চোখ দুটি করমচার মতো লাল। তাকে দেখে ভারী তিরিক্ষি মেজাজের লোক বলে মনে হয়। তিনি আবার কথা কন না, সবসময় মৌনী হয়ে থাকেন। সুধা আর নেপালকে তিনি হাত তুলে আশীর্বাদ করলেন। চড়ু বাবাজির রুক্ষ চেহারা দেখে নেপালের খুব ভরসা হলো। সে ভাবল, নিশ্চয়ই ইনি খুব তেজি সন্ন্যাসী, এর জ্বর কখনো বিফল হবে না। জয় বাবা চরুনাথের জয়। আজ আমার বাংলা পরীক্ষা, প্রিপারেশন ভালোই করেছি, তবু ভয় হচ্ছে বলাইবাবু আমাকে গোল্লা খাওয়াবেন। তাই আপনার কাছে এসেছি। আপনি যদি দয়া করে আমাকে একটি চড় মারেন তো খুব ভালো হয়। বেশি জোরে মারবেন না প্রভু, আস্তে মারলেই কাজ হবে। কিন্তু চড়ু মহারাজ তা শুনবেন কেন? তিনি নেপালের গালে একটি 82 সিক্কা ওজনের চড় কষিয়ে দিলেন। নেপাল একে দুর্বল, তার উপর হঠাৎ এত বড় চড় আশাই করেনি। সে একেবারে চিৎপটাং হয়ে গেল। চপেটানন্দ স্বামী চড় মেরেই আবার গম্ভীর হয়ে বসে রইলেন। গালে হাত বুলোতে বুলোতে নেপাল উঠে বসল। তার মাথাটা কেমন ঘুলিয়ে গেছিল, কিন্তু তবু কাউকে কিছু বলবার নেই। সে নিজেই তো চড় খেতে চেয়েছে।
সুধা তার হাত ধরে টানতে টানতে বললে, আয় নেপাল, তোর কাজ হয়ে গেছে, এবার নিশ্চয়ই পাস করবি। সুধা নিজে আর চড় খেলে না। বাবাজির চড়ের বহর দেখেই তার পিলে চমকে গেছিল। সে মনে মনে ভাবলে, কি হবে চড় খেয়ে? হিস্ট্রি পরীক্ষা তো হয়ে গেছে, এখন চড় খেলে হয়তো কোনো ফলই হবে না, তার চেয়ে নেপাল চড় খেয়েছে, এই ভালো হয়েছে। ভালো কিন্তু মোটেই হয়নি। নেপাল সেদিন বাংলা পরীক্ষা দিলে বটে, কিন্তু চড় খেয়ে তার মাথা ঘুলিয়ে গেছিল বলেই হোক অথবা যে কোনো কারণেই হোক, বেচারা পাশ করতে পারলে না। বলাইবাবু তাকে অনেক গোল্লা দিলেন। এদিকে কি করে জানি না, স্বামী চপেটানন্দর কাছে চড় খাওয়ার খবরটা ক্রমে স্কুলে রাষ্ট্র হয়ে গেল। সবাই নেপালকে ঠাট্টা করতে আরম্ভ করলে। কিরে নাপলা, চড় গেলি তবু পাশ করতে পারলি না? আরো একটা চড়কে আয়, তাহলে তোর মাথায় বুদ্ধি গজাবে। নাপলা, আমি একটা হনুমান পুষেছি, বুঝলি? তুই তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোর বুদ্ধি বাড়বে। এতদিন বুদ্ধির জন্য সবাই নেপালকে মনে মনে ভয় করত, তাই এখন বলবার সুযোগ পেয়ে সকলেই মনের আনন্দে তাকে খেপাতে শুরু করলে। নেপালের মনের অবস্থা সহজেই বোঝা যায়। সে ভারী মুষড়ে পড়ল। চরু বাবাজি যে একটা ভণ্ড সন্ন্যাসী, তাতে আর সন্দেহ রইল না। যদি সত্যিকারের সাধুই হবে, তবে সে ফেল করলে কেন? কয়েকদিন কেটে গেল। তারপর একদিন সন্ধ্যাবেলায় সুধার সঙ্গে খেলার মাঠে নেপালের দেখা হলো। নেপাল মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল। সুধা অনেক খোশামত করে তার সঙ্গে ভাব করল। নেপাল বললে, তুই যত নষ্টের গোড়া। আমি তো ভাই জানতুম না, তা এখন আর রাগ করে লাভ কি বল? যা হবার তা তো হয়েই গেছে, তার চেয়ে আয় ওই ভণ্ড বাবাজিটাকে জব্দ করি। চরু বাবাজিকে জব্দ করার জন্য মতলব নেপালের মাথায় কদিন থেকেই ঘুরছিল, কিন্তু সে কোনো উপায় ঠিক করতে পারছিল না। দুই বন্ধুতে এখন মাঠে বসে অনেক পরামর্শ করলে, কিন্তু একটিও মনের মতন ফন্দি মাথায় এলো না। নেপাল তখন বুকে ঘাড় গুঁজে ভাবতে শুরু করলে। আধ ঘন্টা পরে সে হঠাৎ লাফিয়ে উঠে বললে, হয়েছে, এবার বাবাজিকে চড় মারার মজা টের পাইয়ে দেব। মহাবীর। মহাবীরকে? গিরিন্দার মহাবীর। এখন চল, কাল সকালে সব ঠিক হবে। গিরিন্দাকেও আমাদের দলে নিতে হবে কিন্তু। পরদিন সকালবেলা স্বামী চপেটানন্দ তার বাঘের চামড়ার উপর শুয়েছিলেন, আর দুজন ভক্ত তার পা টিপে দিচ্ছিল। এমন সময় গিরিন, সুধা আর নেপাল গুটি গুটি সেখানে গিয়ে উপস্থিত। গিরিনের কোলে একটি 7-8 বছরের ছেলে কিংবা মেয়ে, আগাগোড়া র্যাপারে ঢাকা। মনে হয় বুঝি তার ভারী অসুখ করেছে, তাই তাকে চরু বাবাজির চর খাওয়ার জন্য আনা হয়েছে। এরকম রোগী বাবাজির কাছে রোজই 2-4 জন আসে। 3 জন স্বামীজিকে দণ্ডবৎ করলে। একজন ভক্ত গিরিনের কোলের র্যাপার মূর্তি দেখিয়ে বললে, ওর কি হয়েছে? আগে ওর বড় অসুখ, তাই বাবাজির কাছে নিয়ে এসেছি। উনি যদি দয়া করে ওকে একটু ভালো করে দেন। তা নিশ্চয় ভালো করে দেবেন। ওর কি রোগ হয়েছে? তা তো জানি না, কিন্তু ওনা কথা বলতে পারে না। এখন যদি ওর মুখে কথা ফুটিয়ে দিতে পারেন তো খুব ভালো হয়। আমরা 5 টাকার মানত করেছি, বাবাজির পায়ে প্রণামী দেব, যদি ওকে একটু ভালো করে দিতে পারেন। প্রণামীর কথা শুনে চপেটানন্দ উঠে বসলেন। ভক্ত বললে, ও হ্যাঁ, এই এসি কথা কি? প্রভু আর মেরে মেরে অনেক বড় বড় রোগী ভালো করেছেন। ওকে কাছে নিয়ে এসো। কিন্তু হেব্বে রাগী, আর কিছুতেই মুখ খুলতে চায় না। তাতে ক্ষতি নেই, বাবার একটু জ্বর খেলেই সব রোগ ছেড়ে যাবে। ও কথা কইতে পারবে তো? খুব পারবে। 2 দিনের মধ্যেই মুখে ক্ষয় ফুটবে। গিরিন তখন কোলের রোগীটাকে নিয়ে এগিয়ে গেল, আর চপেটানন্দ স্বামী মারলেন তার গাল লক্ষ্য করে এক প্রকাণ্ড চর। অমনি হুলস্থুল কাণ্ড। চর খেয়ে র্যাপারের ভেতর থেকে যে বেরিয়ে এলো, সে রোগী নয়, প্রকাণ্ড একটা গোদা হনুমান। সে হচ্ছে গিরিনের পোষা হনুমান, তার নাম মহাবীর। মহাবীর ভয়ানক রাগী।
গিরিন ছাড়া আর কারুর শাসন মানে না। সে একেবারে চড়ু বাবাজির ঘাড়ের উপর লাফিয়ে পড়ল। এই খেয়েছে, পালা 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 পালা। ভক্ত দুজন বাবা গো বলে টেনে দৌড় মারলে। চড়ু বাবাজির সঙ্গে মহাবীরের রীতিমতো যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মহাবীরের গায়ে ভীষণ জোর। সে বাবাজির ঘাড়ে এক কামড় বসিয়ে দিলে। বাবাজির আর মৌনব্রত রইল না। খেলে রে, গেলুম রে। আরে বাবা ছাড় ছাড় ছাড়। মহাবীর কিন্তু ছাড়ে না। সে একে হনুমান, তার উপর চড় খেয়ে বেজায় চটে গিয়েছিল। চিমড়ে চড়ু মহারাজ তাকে সামলাবেন কি করে? সে আঁচড়ে কামড়ে দাড়ি গোঁফ ছিঁড়ে বাবাজির অবস্থা শোচনীয় করে তুললে। নেপাল, গিরিন আর সুধা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। আরো অনেক লোক জুটে গেল। হায় হায়, সে কি প্রভু মহাবীরের মুখে কথা ফোটাতে পারলেন না? প্রভুর তখন প্রাণ ওষ্ঠাগত হয়ে এসেছে। তিনি আর কি করেন, শেষে দৌড় দিয়ে গঙ্গায় লাফিয়ে পড়লেন। মহাবীর তীরে দাঁড়িয়ে তাকে মুখ ভ্যাংচাতে লাগলো। চপেটানন্দ স্বামী সেই যে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে পালালেন, আর ফিরে এলেন না। তিনি যে সত্যিকারের সাধু না, একজন ভণ্ড, তার শহরের লোকও ক্রমে বুঝতে পারলে। কারণ দেখা গেল তিনি যাদের চড় মেরেছিলেন তারা কেউ সিদ্ধি লাভ করেনি। ফেল হওয়ার দুঃখ নেপালের একেবারে যায়নি বটে, কিন্তু সে যে প্রতিশোধ নিতে পেরেছে এই আনন্দেই সে বিভোর হয়ে আছে। স্কুলে ছেলেরা আর কেউ তাকে নিয়ে ঠাট্টা করে না। এতক্ষণ শুনলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা স্বামী চপেটানন্দ। আমাদের আজকের গল্পের বিভিন্ন চরিত্রে কথকের ভূমিকায় পাভেল, সুধার ভূমিকায় অমর্ষি, নেপাল ও গিরিনের ভূমিকায় এতাস, প্রথম জনের ভূমিকায় ঋতভিক, দ্বিতীয় জনের ভূমিকায় তাতা, বাবাজির ভূমিকায় শীর্ষেন্দু, ভক্তর ভূমিকায় নির্দেশনা এবং চিত্রনাট্য রাজা। রেকর্ডিং ওম স্টুডিও, রেকর্ডিস্ট শুভজিৎ ব্যানার্জি, মিক্সিং এবং সাউন্ড এফেক্ট টিম অ্যানোনিমাস, পোস্টার ডিজাইন পিয়ালি এবং গল্পের সূত্রধর আমি হ্যাপি। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং হাইপ অপশনটি প্রেস করতে একদম ভুলবেন না। আমরা খুব শীঘ্রই ফিরছি একটি নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন গপ্প জুজু।